কাঁচা লঙ্কা টক বক্স সিরিজের আজকে একটা দারুণ সুন্দর এপিসোড নিয়ে চলে এসেছি। দারুণ সুন্দর বলার একটা কারণ আছে, কারণ আমার সাথে আজকে যে আছে সে আমার অল ইন ওয়ান পার্টনার। সেটা ক্রাইম পার্টনার তো বটেই, তার সাথে ওর সাথে যেটা আর কি কি করেছি তার তো লিস্ট এখন বার করলে আমাদেরকে পুলিশ সোজা জেলে ঢুকিয়ে দেবে। সেসব এখানে বলা যাবে না, কিন্তু আগে তার সাথে আলাপ করি। আজকে আমার সাথে আছে পায়েল দত্ত চট্টোপাধ্যায়, অনেক বড় নাম। পায়েলের সাথে একটু আলাপ করি। আমি পায়েল, কলেজের প্রথম দিনের বন্ধু। ওর সাথে আমার বন্ধুত্বটার শুরুর গল্পটা যদি আমি একবার মনে করি, তুই আমাকে মানে আমি বলছি তুই একটু কারেকশন করে দিস। আমার মনে আছে 2008 আমি কলেজে ঢুকে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম আমার বাকি যাদের সাথে ক্লাস করতে হবে সেটা দেখে, এবং খুবই মানে গোমরা মুখ নিয়ে বেরোচ্ছিলাম। তখন একটা এইটুকু পেটেখাটো মেয়ে, বেশ সুন্দর ছোট ছোট চুল, রোগা ছিলাম বলে, হ্যাঁ অনেকটা রোগা ছিল, হেঁটে হেঁটে এরকম যাচ্ছে। ওকে ওকে দূর থেকে দেখে আমার মনে হয়েছিল যে এই মেয়েটা একটু আমার মতো। তারপর আমাদের বন্ধুত্ব শুরু ক্লাসরুমে বসে। অ্যাকচুয়ালি সেদিনকে সেভাবে কমিউনিকেশন না হয়নি। বল, প্রথম তোকে আমি কি বলেছিলাম, তোর সাথে আলাপ করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে তুমি জিন্স কোথা থেকে কেনো গো? কারণ দুজনেই একটু মোটা তো আমরা। মানে আমরা ঠিক আছে, এখন আমরা আমি তো অতিরিক্ত হয়ে গেছি, রোগার উপর একটু মোটা। হ্যাঁ হ্যাঁ, রোগার উপর আমরা একটু মোটা ছিলাম। যাই হোক, তো হ্যাঁ এভাবে, হ্যাঁ প্রথম প্রশ্নটা এটাই ও করেছিল যে জিন্স কোথা থেকে কেনো। কিন্তু তোর সাথে আমার ফ্রেন্ডশিপটা বোধহয় মানে খুব ডেঞ্জারাস একটা জায়গাতে যাওয়ার সময় বেশি হয়েছিল, সেটা হচ্ছে বিহার। রে বাবা, ট্রেনে করে। এবার কেন বিহার গেছিলাম তার পেছনেও একটা গল্প আছে, কারণ আমরা দুজনেই ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করেছি। আর কলেজের থেকে দুটো করে ট্যুর হতো আমাদের, একটা শর্ট ট্যুর, একটা লং ট্যুর। হ্যাঁ সেই শর্ট ট্যুরে গিয়ে ওর সাথে আমার আরো বেশ ভালো ক্লোজ। করে আমরা একটা রুম শেয়ার করেছিলাম, আমি, ও আর আরেক বন্ধু ছিল জয়িতা। সেখান থেকে আমাদের ক্লোজনেসটা আরো বেড়েছে। তবে তো ছোটবেলাটা যদি একটু বলিস, মানে ছোটবেলাটা কোথা থেকে, মানে কিভাবে শুরু, কোন স্কুল? ছোটবেলায়, একদম ছোটবেলায় আমি পড়তাম হচ্ছে অরুণ নার্সারি। আচ্ছা, তো তারপরে ওটার নামটা কিন্তু খুব, অরুণ নার্সারি, অরুণ নামটা খুব সাংঘাতিক। সেটা মানে ওটা একদম জুনিয়র, মানে কিন্ডারগার্টেন যেটা ছিল। তারপরে হচ্ছে ফিউচার ফাউন্ডেশন। তো তারপরে ওখান থেকে যেহেতু ডিস্টেন্স, আমার বাড়িটা অনেকটা হয়ে গেল, আমরা চলে গেলাম, আমি বিদ্যাভারতীতে পড়তাম। তারপরে স্কুলিং চললো, তো ওখান থেকেই আমি 12 পাস আউট, তারপরে কলেজ। আচ্ছা, মানে আমার স্কুল লাইফটা থেকে অনেক আমি এনজয় করেছি কলেজ লাইফ। হ্যাঁ এটা আমারও তাই, কিন্তু একটা জিনিস বল, আমি তো ধর ট্রাভেল এন্ড ট্যুরিজম পড়েছি, তার পিছনে একটা কারণ ছিল যে আমি কেন ট্রাভেল এন্ড ট্যুরিজমে এসেছি। মানে তুই মানে সব রকম স্ট্রিম ছেড়ে ট্রাভেল এন্ড ট্যুরিজমটা কেন চুজ করেছিস? কারণ আমার ফার্স্ট অফ অল আমি প্রথমে মাস কমিউনিকেশন জন্য অ্যাপ্লাই করেছিলাম। একটা সিটের জন্য একজন আমার আগে ঢুকে গেল, তো আমি পেলাম না। তো সেকেন্ড জিওগ্রাফিতে আমার ভালো মার্কস ছিল, জিওগ্রাফিতে কোনো। তারপরে দেখলাম জিওগ্রাফিটা আমি পেয়ে মানে যেতাম, কিন্তু আমি দেখলাম এই একটা সাবজেক্ট রয়েছে যেটা আমাদের সবার কাছে নতুন সাবজেক্ট তখন। আমি ঘুরতে বেড়াতে ভালোবাসি, আমার বাবাও ভীষণ ভালো ঘুরতে ভালোবাসে, তো আমাদের ওটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো। বাট তখন একটা মানে ভাবছিলাম যে এটা দিয়ে আমি পারবো কি পারবো না, কারণ মানে এটা দিয়ে ফিউচারটা কি, কারণ এটা তো সেরকম ভাবে যেরকম জিওগ্রাফি অনার্স এগুলো এখন যেগুলো অনেক স্ট্রিম বেরিয়েছে, তখন তো সেসব ছিল না, তখন খুব মানে সিলেক্টিভ কিছু ছিল। তো আমি সেই জন্য ট্যুরিজমটা আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাড়িতে জিজ্ঞেস করলাম, তো বাবা বললো হ্যাঁ পড়, যেটা নতুনত্ব যদি লাগে ভালো। আর যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আরো বেশি, তো ওটাতে একটা সার্টিফিকেটের দাম আছে। বললাম ঠিক আছে, তাহলে ওটাই সিলেক্ট করি। তারপর থেকে আমাদের গল্প শুরু। তারপরে ও যেটা বললো সেটা খুব কারেক্ট, যে বন্ধু প্রথমে যাদের গ্রুপকে দেখেছিলাম না, আমিও প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার ছিল। তারপরে মানে এক একজনের এক এক রকম কথা, সেগুলো বলছি না, সেগুলোতে আমি হজম করতে পারিনি। তারপরে ও আরো একজন দুজন ছিল, সুরঞ্জনা বলে, যে মানে আমাদের সাথে থাকে, আর একজনে আমাদের আরেক বন্ধু, তো তাকে রেখে একটু বিয়ে। আর ওর সাথে সব থেকে আমি ক্লোজ, মানে সেটা আমাদের সেই, আমার এখনো মনে আছে, আমরা ওই ট্রেনে করে রাজগীর নালন্দা যাচ্ছিলাম। ওই আমার মনে আছে তখন আমরা তো স্লিপারে যেতাম, যেহেতু কলেজ ট্যুরের ব্যাপার ছিল। ওই মানে বিহারে, আর তখনই আমাদের স্লিপার এসি না, তখন আমাদের এই জার্নিটাই আনন্দের ছিল। তখন আমরা ওই রাত্রিবেলা ট্রেনে যেতে যেতে আমাদের প্রচুর কথা হয়েছিল, আমরা জেগে থাকতাম, চা খেতাম একটার পর একটা, প্রচন্ড চিল্লাতাম। ও পাশের লোকজন খুব কমপ্লেন করতো যে এরা ভীষণ, এরা
মানে ভীষণ অসভ্য মেয়ে, ঠিক আছে, এরা আমাদের ঘুমোতে দিচ্ছে না, কিন্তু উই হ্যাড দ্য বেস্ট টাইম অফ আওয়ার লাইফ আই থিঙ্ক কলেজ লাইফে। কারণ অনেকের কাছে স্কুল লাইফটা প্রচন্ড মানে মেমোরেবল থাকে, বাট আমার কলেজ লাইফ, আমাদের মানে কলেজ লাইফ, স্কুল লাইফটা এমনি তোর কিরকম ছিল? ভালো ছিল, খারাপ ছিল না, বাট সেই বন্ধুগুলোর সাথে এখন অনেকের সাথেই যোগাযোগ। বাট কলেজের মানে আমার কলেজের বন্ধুদের সাথে তোদের সাথে যেরকম হৃদ্যতা, সেটা আমার স্কুলের বন্ধুদের সাথে একজন দুজন ছাড়া নেই। আর স্কুলে এমনি মানে পড়াশোনা স্টুডেন্ট হিসেবে কেমন ছিলি? মোটামুটি, মানে খুব যে হামরি কিছু যে একদম মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম তা না, বাট ওই মানে লাস্ট মোমেন্টে পড়ে পাস করার মতোই নেই। তো ফেল করিনি, রেজাল্ট মোটামুটি পাসই করেছি, ভালোই করেছি। আর আমাদের মনে আছে কলেজের পরীক্ষা দেবার আগে যে গ্রুপ স্টাডির নাম করে আমরা যেগুলো করতাম, তা আমাদের বাবা মারা তো এখন জানতে পারে যে আমরা কি করতাম, কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার মানে প্রচুর মেমোরিজ আছে। আমার একটা যেমন মনে আছে, আমাদের যেহেতু আমরা যত ট্রাভেল ট্যুরিজম নিয়ে পড়াশোনা করেছি, আমাদের হিস্ট্রি ছিল ইউরোপের হিস্ট্রি ছিল নেপোলিয়ানের গল্প যদি বলতে হয়, মানে আমার এটা এক্ষুনি মনে পড়লো বলে আমি শেয়ার করছি। ও আমাকে ফোন করেছে যে আমাকে বলছে এই আমাকে এটা লিখে পাঠা, আমি কিছু বুঝতে পারছি না নেপোলিয়ান কোথায় গিয়ে কি যুদ্ধ করেছে। তা আমি পুরো নোটটা রেডি করে ওকে 1 ঘন্টা ধরে ফোনে ট্রাই করেছি। এবার আমি না কিছুতেই ওর ফোন নাম্বার খুঁজে পাচ্ছিলাম না। এবার আমি তখন অনেকক্ষণ পর মাথা ঠান্ডা করে ভাবলাম যে আমি ওর ফোন নাম্বার কেন খুঁজে পাচ্ছি না, তো 1 ঘন্টা আগে আমাকে ফোন করেছে। তারপর দেখলাম আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। আমি সার্চে গিয়ে নেপোলিয়ান দিয়ে সার্চ করে নেপোলিয়ানকে কল করতে যাচ্ছিলাম, কিন্তু কলটা করা উচিত ছিল পায়েলকে। তা আমাদের এরকম প্রচুর গল্প আছে। ও তো সবার আগে ক্লাসে পরীক্ষা দিতে গিয়ে ফ্যানের আগে 10 মিনিট ঘুমিয়েই পড়েছিল। আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি ছাতা নিয়ে কোথাও বেরোই। আমার ছাতা নিয়ে বেরোনো উচিত বৃষ্টির জন্য না, আমার প্রচন্ড সিভিয়ার মাইগ্রেন আছে, আমার রোদ লাগানোই উচিত না, আমার ছাতা নিয়ে বেরোনো উচিত। কিন্তু আমার মনে আছে প্রচন্ড বৃষ্টি, হিস্ট্রি পরীক্ষা, গড়িয়াহাট থেকে অটোতে, সরি কালীঘাট থেকে অটোতে উঠেছি, গড়িয়াহাটে নামবো, গড়িয়াহাট থেকে কলেজ অব্দি হেঁটে আসার সময় পুরো ভিজে গেছি। আর হিস্ট্রি পরীক্ষা দিতে বসেছি, তখন আরো বড় চুল ছিল, ঠিক ওর মাথার উপরে ফ্যান ছিল, প্রচন্ড ঠান্ডা লেগেছে, পরীক্ষা দিতে 10 মিনিটও ঘুমিয়ে পড়ে। তারপর টিচার এসে তুলেছে, ওঠো পরীক্ষা দাও। তারপর বল অমৃতার সেই চোটর মল। অমৃতা যদি এখন শোনে এই পডকাস্টটা তো ঢিল ছুড়বে, কারণ যদি তুই শুনে থাকিস তোর মনে আছে কি চোটর মল। না আমরা অ্যাকচুয়ালি খুব বাজে ছিলাম এটা, কিন্তু আমরা একটা জায়গায় ঠিক ছিলাম, সেটা হচ্ছে আমরা 5 জন ছিলাম গ্রুপে, মানে 5টা আমি পুরো মার্ক করা ছিল যে খুব বাজে মেয়ে 5টাই, কিন্তু বাজে মানে হচ্ছে আমরা কারো কথা শুনতাম না, তাই জন্য বাজে আর কি ছিলাম। আর কিন্তু আমরা ওই মানে রেজাল্টটা ভালো করে দিতাম বলে আমাদেরকে তাড়িয়ে দিতে পারেনি, তাড়িয়ে দিত। আচ্ছা মানে আমাদের তো ধর ওই বছরে যে 2টো করে ট্যুর হতো, মানে আমরা টোটাল 6টা ট্যুর করেছি। কোথায় কোথায় গেছিলাম আমরা? প্রথম রাজগীর নালন্দা, বড় আমি দেখ পরপর বলতে পারবো না, মনে পড়ছে না। একটা লখনৌ গেছিলাম, লখনৌ প্রথম বছরটা আমরা গেছিলাম রাজগীর নালন্দা, আর প্রথম বছরে বড় ট্যুরটাতে গেছিলাম ওদের সিমলা মানালি। প্রথম বছর গেছিলাম মনে হয় সিমলা মানালি গেছিলাম, কারণ তার পরের দুটোতেই আমরা নর্থ বেঙ্গল গেছিলাম বড় ট্যুর। একটা না ডুয়ার্স গেছিলাম মনে হয়, ডুয়ার্স তো বোধহয় ফাইনাল ইয়ারে গেছিলাম আমরা। মানে মোটমাট 3টে লং ট্যুর করেছি, একটা ডুয়ার্স, একটা সিমলা মানালি, আর একটা মনে হয় ওই লখনৌ বেনারস। এটা শর্ট ট্রিপে গেছিলাম, সেই বছরই বোধহয় আমরা লং ট্রিপে গেছিলাম হচ্ছে তোর ওই সিকিমের দিকটা, রাবাংলা পেলিং, পেলিং রাবাংলা। আর তোর আবার তো তার পরের বছর একটা শর্টে শান্তিনিকেতন গেছিলাম, আর একটাতে আমরা গেছিলাম ডুয়ার্স। সেই ডুয়ার্সেরও কত স্মৃতি মনে আছে। অমৃতা যদি দেখে, অমৃতা মানে হট টপিক, অমৃতা পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, এরকম কথা খাচ্ছে, কি দেখ আমার দাঁত ভেঙে গেছে। আমরা কত অসভ্যতম করেছি। ট্যুর গুলো সবথেকে মেমোরেবল কি, মানে আমি মানে মানুষ পড়ে গেলে কি হয় মানুষের প্রতি, ও তাই আমি মেট্রো সিঁড়ি দিয়ে ছিটকে পড়ে গেলাম, মাম ও আমাকে তুলবে না, ও আগে হেসে হেসে গড়িয়ে যাচ্ছে। আরে না, ও আমাকে বলতো যে মানে এরকম ঘটনা হয়েছে যে ও আমাকে বলছে যে আমি যদি এখন এই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যাই তুই কি করবি, বলতে বলতেও পড়ে গেল, এবং তারপর আমি কি করবো, আমি হাসলাম। এটা সত্যিকার বন্ধুরা হাসে, এটা ঘটনা। অমৃতা দাঁত ভাঙলো, ভেঙে ওর মাকে বলছে, মা তোমার মেয়ের বিয়ে হবে। এরকম ড্রামাটিক ছিলাম। আজকালকার কলেজের ছেলে মেয়েগুলোকে দেখলে আমাদের মনে হয় যে ওরা কি মিস করছে। সত্যি তাই, কারণ আমরা না খুব ড্রামা করতাম, মানে আমাদের মানে ড্রামা করতে আমাদের
জিনিসটা না এখনকার ওদের মধ্যে অনেক মনে হয় ওরা না খুব বাস্তববাদী। আমরা ছিলাম না, আমরা ইমোশনাল তো মারাত্মক ছিলাম। আমরা মানে আমাদের বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হলে আমার আর পায়েলের কি নিয়ে ঝগড়া হতো, সব থেকে বেশি এটা নিয়ে ঝগড়া হতো সেটা হচ্ছে ডিমের কুসুম খাওয়া নিয়ে। আর একটা জিনিস যেটা ছবি তোলা, এইটা তো বলতেই হবে। মানে আমরা এত ট্যুর করতাম, সেখানে কি ওর সমস্ত স্পটেও সুন্দর সুন্দর ছবি লাগবে, যেটাকে ও আমারই খুলে দেওয়া ফেসবুক অ্যাকাউন্টে ও আপলোড করবে। অর্কুট খুলে দিয়েছি না? অর্কুটটা আগে ছিল, ফেসবুকটা আমি খুলে দিয়েছিলাম। এবং ওর খুব দাবি ছিল, মানে আমার না খুব সুন্দর ছবি তুলে দেয়, মানে ক্যাটরিনা কাইফের মতো দেখতে লাগে। আমি খুব বলি না আমার রোগা লাগে, না ক্যাটরিনা কাইফ বলতে, এখন কিন্তু অস্বীকার করছে। এবং তখন আমি একদিন রেগে গিয়ে বলেছিলাম আমি রোগা করতে পারবো না। তো আমি এখনো বলি এটা রোগা করে তোল। আপনারা ভাবুন কত বড় সাহস, বলে আমাকে রোগা ছবি তুলে দে। তা দেখ একটু সাইড করে তুই তো অ্যাঙ্গেলটা বুঝে আমাকে বলবে এইভাবে দাঁড়াজো। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বল, আমাদের তো গড়িয়াহাটে কলেজ ছিল, কলেজ তো কম করতাম, গড়িয়াহাট চষে বেড়াতাম, মনে আছে আমাদের? আমরা খুব কম টাকা হাত খরচা পেতাম, তার থেকে বাঁচিয়ে আমরা গ্রাফ ক্লাবও গেছি, শপিংও করেছি। কাকুর দোকান বলে একটা দোকান ছিল, সেখান থেকে কাকুর দোকান বলে কাকুর দোকান নয়, আমরা কাকু বলে ডাকতাম বলে কাকুর দোকান। এবং আমার এটাও মনে আছে ওই আইসবার্গ থেকে আমরা রোল খেতাম, মোমো খেতাম, এখনো খুব ভালো কম্বো বানায়। ইনফ্যাক্ট ওই আইসবার্গের যে কাকু, সেই কাকু আমাদেরকে মানে অন্যদের থেকে যদি এগ রোলের দাম নিত 15 টাকা, আমাদের থেকে নিত 10 টাকা। আমাকে এখন যাই তো আইডেন্টিফাই করতে পারে না, বুঝলি, কিন্তু বুঝতে পারে একে আমি দেখেছি কোথায়। মেয়ের বলিনি সামনে, দরকার নেই বলা। তো কলেজ লাইফের মানে পরটা তোর কিরকম ছিল? কলেজের পরে চাকরির লাইফ সবই যেন কমপ্লেক্স লাইফ হয়ে গেছে। কলেজ লাইফে যা স্মুথ আমরা এগিয়েছি, তারপরে লাইফটা কমপ্লেক্স। সো এখনো দেখ, বিয়ে করলে সংসার করলে জটিলতা বাড়ে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু মানে ওই স্মুথ ভাবে যেটা এগোতো সেটা এখন হয় না। তারপরে তো আমার মেয়ে তো আমার আছে, আমার লাইফে বাপরে বাপ, মানে আর সত্যি কথা বলতে এখনকার বাচ্চাদের চাপও মারাত্মক। ওদের আমার মেয়ে রিক্রিয়েশন কইটুকুনি বল, সেটাই ওই ব্যাডমিন্টন খেলছে, কিবোর্ড বাজাচ্ছে আর সুইমিং করছে। তারপরে এসে তো পড়াশোনাকে করতে, কারণ এত পড়াশোনার চাপ উচিত না, ক্লাস 3 তে এত পড়াশোনার চাপ হওয়া উচিত না। আর মানে যখন তুই ধর এখন তোর মেয়েকে দেখিস, মানে তোর ছোটবেলার সাথে এখনকার বাচ্চাদের অনেক ডিফারেন্স। দেখ সবথেকে বড় কথা কি, আমাদের মধ্যে ইনোসেন্স ছিল। আমাদের ক্লাস 3 তে আমাদের মধ্যে আমাদের এই মানে মা বাবার কাছে ডিমান্ড করতাম, এটা দাও ওটা দাও সেটা দাও। তারপরে কি আমাদের মধ্যে এই যে ওরা হাতের কাছে সবই পেয়ে যাচ্ছে। দেখ আজকে আমরা একটা সিনেমা দেখতে গিয়ে আমরা এখন নেটফ্লিক্স এত অপশন রয়েছে, আমাদের সময় ছিল তুই বল না? আজকে আমাদের উইকডেজে আমরা কিচ্ছু টিভি দেখতে পারতাম না, আর উইকেন্ডে সেই আলিফ লায়লা বল, শক্তিমান বল, এইসব ওই শিনচানো, টম এন্ড জেরি, এইসবই আমাদের ছিল। এখন বাচ্চাদের অপশন বল না কত, ওরা চাইলেই সবকিছু অ্যাভেলেবেল ওদের কাছে, যখন চাচ্ছি ইউটিউব খুলছে পেয়ে যাচ্ছে। আর ওরা খুব স্মার্ট, ওরা ভীষণ স্মার্ট। আমরা কিন্তু ভীষণই মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখনো অনেক বেশি মানে ধর আমি অনেক সিচুয়েশনে দেখি, যেহেতু আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবেরই বাচ্চা কাচ্চা মোটামুটি হয়ে গেছে, তারা বেশ স্কুলে পড়ছে, খুব ম্যাচিওর বড় হয়ে গেছে তারা। ওদের সামনে ওদের সাথে যখন কোনো কনভারসেশনে বসি, আমি দেখি আমাদের থেকে অনেক বেশি ম্যাচিওর, এবং সেটা বলতেই হয়, মানে ইমোশনালি ম্যাচিওর, যেটা ইমোশনালি ম্যাচিওর একদম, এটা সবথেকে বড় কথা। আমার দেখে খুব অবাক লাগে, কোনো সময় খুব খারাপ লাগে, মনে হয় যে ইনোসেন্সটা এনজয় করতে পারছে না, খুব কম আছে। হ্যাঁ, মানে ছোট ছোট, আমার এখনো মনে আছে আমি যখন স্কুলে পড়তাম, আমাদের গরমের ছুটি মানে ছিল কি ওই আমরা যেহেতু ভাই বোন ছিল বাড়িতে, ওদের সাথে আমরা 3 ভাই বোনে পিকনিক করবো, 2 টাকা মানে করে খুব কষ্ট করে 10 টাকা জমিয়ে একটু নিমকি এনে রসনা পাওয়া যেত, ওইটা গলে ওটা আমাদের পিকনিক ছিল। হ্যাঁ, ওরা কিন্তু এই জিনিসগুলো এখন আর মানে ভাবতেই পারে না। একদমই তাই, ওদের মধ্যে অ্যাভেলেবিলিটি প্রচুর, ওরা পেয়ে যাচ্ছে অনেক কিছু হাতের কাছে। আর আমরাও দেখবি মানে আমি আমার যত বন্ধু বান্ধবদের সাথে কথা হলো, তোর সাথে যখন কথা হয়েছে বাচ্চাদের আপব্রিঙ্গিং করা মানে নিয়ে, আমরা সবসময় এটা বলি যে আমরা তো ছোটবেলায় এটা পাইনি, ওদেরকে দিয়ে আমরা যখন পাচ্ছি। এই জিনিসটাও কিন্তু আমরা নিজেরাই করি, যে হ্যাঁ আমরা ছোটবেলায় এটা পাইনি, ওরা এখন কেন পাবে না, তাই বলে। মানে কি বলতো, একটা জায়গায় আমার মনে হয় সব দিয়ে দেওয়া উচিত না, কখনোই না। ইন্টারেস্টটা ওদের কমে যাচ্ছে, মানে ওরা যে আইকিউ লেভেল দেখবি, এই জেনারেশনের আইকিউ লেভেল কিন্তু আমাদের থেকে অনেক কম। কেন বলতো, ওরা ব্রেন খাটিয়ে কিছু করছে না, ওরা যা দেখ ইউটিউবে বলে এটা মানে, আমরা ডিকশনারি করে মানে বার করতাম,
আমাদের কিন্তু নলেজটা ওখানে বাড়তো। আমাদের সেই ডিকশনারি আর এখন পড়াশোনা করতে বসতাম, পাশে একটা এত মোটা মানে ডিকশনারি, অক্সফোর্ডের হোক বা সংসদের হোক ডিকশনারি। ওদের কি, ওরা এখন আমার মেয়ে যখন ধরো মানে কিছু বার করছে, ও মাইকে বলছে, জেমিনিকে বা ইয়েকে সিরিকে বলছে, সে রিপ্লাই দিয়ে দিচ্ছে, বা মানে ও সার্চ করে মানে বার করে। তোর কি মনে হয় ওদের কাছে লাইফটা অনেক বেশি ইজি হয়ে গেছে? অবশ্যই হয়েছে, ইজি তো হয়েছে। এটার ভালো দিকও তো আছে। এটা দেখ, ভালো দিক তো আছে, কিন্তু তুই দেখ ব্রেন খাটানোটা কিন্তু কম হয়ে গেছে, তাতে কি ওদের আইকিউ নলেজ কমে যাচ্ছে। ওরা কি আমাদের সময় কি আমরা বই দেখে দেখে, ওটা কিন্তু আলাদা ইন্টারেস্ট ছিল, একটা গল্পের বই পড়া। তুই বলতো এখন কটা বাচ্চা গল্প বই পড়ে না, প্লাস ওরা দেখবে গল্পের বই পড়েও না, প্লাস আমি আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে ওরা শুনে নেয় গল্পটা। একদম, মানে পড়ার বইয়ের পাতা উল্টানো তো ছেড়ে দে, ওটার একটা আলাদা ইন্টারেস্ট ছিল। রাত্রেবেলা আমাদের ওই বই পড়ে, তুই বল তুই আমার কত বই দিয়েছিস, গিফট করেছিস বুক, আমি কত কিছু পড়েছি। আমার নিজেরও জন্য খুব খারাপ লাগে যে একটা সময় আমি ধর যদি দুটো নতুন বই কিনতাম, উইদিন আ উইক আমার দুটো বই শেষ হয়ে যেত। কারণ আমি তখন সেই মানে আমি ওয়েট করতাম যে আমি কখন এই কাজটা শেষ করে আবার বইটা খুলবো। একদম। এখন আমার একটা নতুন বই, আমি আমার জন্মদিনের সময় একটা নতুন বই কিনেছিলাম আমার জন্য, জন্মদিন ছেড়ে দে, আমি বই মেলা থেকে দুটো নতুন বই কিনেছিলাম, তার মধ্যে একটা বইয়ের অর্ধেক পড়া হয়েছে আর একটা বই ধরাই হয়নি। মানে এটা হচ্ছে আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় যে আমি কি ছিলাম কোথায় হারিয়ে যাচ্ছে, আমার এত ফাস্ট লাইফ হয়ে গেছে। আমি তো মানে এটা আমার হাজবেন্ডের, আমি আঁকতে জানিস, ভালোবাসি, আঁকিও, তো সেটা কি অনেক গ্যাপ হয়ে গেছে অনেক কিছুর জন্য। তো আমার হাজবেন্ড বললো, উজ্জ্বল বললো যে তুমি আঁকায় ভর্তি হয়ে যাও, মেয়েকে ভর্তি করলো, আমাকে স্যার খুব ভালো আঁকান, তো তুমিও ভর্তি হয়ে যাও। তো আমি কিন্তু এই বয়সে দাঁড়িয়ে এখনো কিন্তু আমি আঁকার ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, ও কিন্তু নিয়মিত আঁকার ক্লাসে যায়, নিয়মিত, মানে আমি দেখেছি খুব সিরিয়াস। আর প্রথম খুবই মজা করতাম, ফার্স্ট ইয়ার পরীক্ষাও দেবো। হ্যাঁ, আমি প্রথম কিন্তু মজা করতাম, আঁকা শিখতে যাচ্ছে। এখন আমি সত্যি দেখেছি সিরিয়াসলি মন দিয়ে আঁকাটা আমি এটা ভালোবাসি করতে। তো এই ইন্টারেস্ট গুলো দেখবি, আমার মেয়ের যেরকম আঁকার ইন্টারেস্টটাই দেখলাম নেই, ও একটা জিনিস খুব ভালোবাসে, যেটা সুইমিং। মানে ওদের কি বলতো ইন্টারেস্ট গুলো একটু অন্য জায়গায়, আমাদের ইন্টারেস্ট গুলো দেখবি একটু কালচার, মানে বই পড়া, এগুলো আমাদের, ওদের ইন্টারেস্ট লেভেল গুলো একটু অন্যরকম, মানে ফিল্ডে নেমে ইন্টারেস্টটা ওদের হয়। ওরা অ্যাকচুয়ালি খুব প্র্যাকটিক্যাল। মানে আগের দিনকে যেমন তুই যখন ওকে চিনবি, কনিনিকার সাথে যখন আড্ডা হচ্ছিল, কনিনিকা এসেছিল, ও বলছিল ও যেহেতু স্টুডেন্ট পড়াবে, আজকালকার দিনে স্টুডেন্টরা কেউ বেশি খাটতে আর চাইছে না, মানে কোথায় গেলে ফাস্ট মানি আমার আছে, একদম আমি সেটা মানে এস্টাবলিশমেন্ট যেটা যে ক্যারিয়ারে দেরিতে, সেই ক্যারিয়ার কেউ চাইছে না, চুজ করছে না। দেখ অপশনও বেড়ে গেছে। আমাদের সময় বল না, আমাদের সময় কটা অপশন ছিল, আমাদের সময় আমরা থ্যাঙ্কফুলি ট্রাভেল এন্ড ট্যুরিজম পেয়েছি, অপশন কটা ছিল, জিওগ্রাফি অনার্স, বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স, এইসব ছাড়া তো আর কিছু ছিল না তখন। আর এগুলোর বাইরে কেউ ভাবতেই পারতো না তখন। খুব লোকে তুই যেটা বলি খুব মাস কমিউনিকেশন নিয়ে পড়তো, মানে ভাবতোটা আমি একটা একদম জার্নালিজম করবো, এই করবো। আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি বরাবরই একটুখানি ডান পিটে টাইপের ছিলাম, ইচ্ছা ছিল, যাই হোক সেটা আমার হলো না, আমার ট্যুরিজমই হলো। তো হাটকে কিছু করা, তো এখন তো অপশনই অপশন, যে যেটা চাইবে, কত দুয়ার খুলে গেছে। আচ্ছা, এতক্ষণ তো কলেজের কথা বলছিলাম, স্কুল থেকে বড় হলি কলেজের পর কিছুদিন চাকরি করলি, দেন বিয়ে হলো। বিয়ের পরেও চাকরি করেছিস? হ্যাঁ, বিয়ের পরেও চাকরি করেছিস, তারপর বিয়ে হলো, একটা বাড়ির বউ হলি, তার কিছুদিন পর মা হলি, মানে খুব তাড়াতাড়ি জীবনটা বদলে গেল না? অবশ্যই বদলেছে তো বটেই। মানে বদলটা কিভাবে দেখছিস এখন? দেখ, প্রত্যেক মেয়েরই লাইফে বদলটা আসে বিয়ের পর। একটা সময় মা বাবার কাছে থাকলে যেটা জিনিসটা থাকে, বিয়ের পর অনেক দায়িত্ব আসে, মা হওয়ার পর তো আরো বেশি। তো ঠিক আছে, চ্যালেঞ্জিং জব। কোনটা বেশি চ্যালেঞ্জ, মানে বরকে খুশি রাখা না মেয়েকে মানুষ করা? এখন আর বরকে খুশি রাখার দরকার এখন মেয়েকে নিয়েই সারাদিন লড়াই করে চলছি। বর দেখে বলে আমি খুশি আছি, বর কি তোকে ভয় পাচ্ছে এখন? না, সে তো বরাবর একটু পেতো, একটু তো পেতো। তো মাঝে মাঝে আমিও ডরাই, ও ডরাই আমার। ঠিক আছে, কেউ মানে জমি ছাড়া পাবলিক নয়, আমরা মানে দুজনেই, যে আমি লো পিচে কথা বলি তা না, ও লো পিচে কথা বলে তা, তুই জানিস সেটা। দুজনেই যখন হচ্ছে তো দুমদুমাক্কার হচ্ছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে, এটা আমাদের চলে যাচ্ছে 11 বছর ধরে। ঠিক আছে, এখন তো তুই ধর তুই এখন চাকরি করছিস না, তুই এখন কমপ্লিটলি বাড়িটাকেই সামলাচ্ছিস, মানে আমার হাউস ওয়াইফ কথাটাতে কিন্তু খুব আপত্তি আছে। আমি নিজেও এই কথাটাকে করে বিলিভ করি না, কারণ আমি আমার মাকে ছোটবেলা থেকে যেভাবে এই এত বড় সংসারের পেছনে কাজ করতে দেখেছি,
তাকে হাউসওয়াইফ বলে ছোট করার মানে কোনো জায়গাতেই আমি নেই। আমার মনে হয় যারা বাড়িতে সংসার টাকে সামলে রেখেছে তাদের কাজটা অনেক বেশি ডিফিকাল্ট। অনেক বেশি ডিফিকাল্ট না, দেখ ডিফিকাল্ট দুটো দিকেই, কিন্তু এটা কি প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। কারণ সংসারে দেখ বিভিন্ন লোক, আর আমার জানিস বড় জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ এখন রান্না বান্নাটা সবারই আলাদা, কিন্তু একসাথে একটা বাড়িতে থাকছি, প্রত্যেকেই এই যে অকেশন হোক, পুজো আর্চা হোক, আমাদের বাড়িতে আমরা সবাই একসাথেই সেই জয়েন করি। তো সেখানে গিয়ে দেখ সবাই দেখ ভালোবাসা পেতে গেলে তোমাকে কিছু ছাড়তে হবে, এটা খুব সত্যি কথা। আমাকে একজন বলেছিল যে অ্যাডজাস্টমেন্ট কথাটা হচ্ছে তুমি একটু উঁচু করলে ছাতাটা, আমি একটু নিচু করলাম মাথাটা, এটা অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, সেটা হয় সংসারে থাকতে গেলে, কম বেশি ঝগড়াঝাটি, আবার ভালোবাসাটাও থাকে। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকে আমাকে ভালোবাসে, দেওররা থেকে শুরু করে কাকিমা শাশুড়িরা কাকারা ভালোবাসে। আর আমার বর যেহেতু বড় বাড়ি, মানে ছেলের মানে ভাই বোনদের দিক থেকে ওকে সবাই বড়দা হিসেবে সবাই খুব রেসপেক্ট করে, আমাকেও বড় বৌদি হিসেবে সবাই খুব ভালোবাসে। সেখানে কি ভালোবাসাটা পেয়েছি শ্বশুর বাড়ি থেকে। তো তারপরে কি, তারপরে হচ্ছে মা হওয়ার ইয়েটা, মেয়ে জন্মানোর পর থেকে লাইফে অনেক চেঞ্জেস এলো, মানে তার দেখভাল করা। কারণ দেখ মা যখন হলাম তখন আমি অনেকটা একাই ওকে বড় করেছি, উজ্জ্বল একাই মোস্টলি করেছে, কারণ মাদের যুদ্ধটা অন্যরকম। মানে উজ্জ্বল থেকেছে। যখন মেয়ে অপারেশনের পর মেয়ে যখন মানে একদম ছোট, তখন ধর ও রাত্রিবেলা জেগে উঠতো, সেই সময় তো আমার শরীর পারমিট করতো না, তখন কিন্তু উজ্জ্বল ওকে ওই সময়টা সামলেছে। কিন্তু এই যে আজকে জানিস ওর কাজের সূত্রে 3টে বছর বাইরে ছিল, তখন এই যে লড়া, তখন ও সবে স্কুলটা শুরু হয়েছে, কেজি 1, ও স্কুলে ঢুকতে চাইতো না, সে কি লড়াই করে ওকে স্কুলে ঢোকাতাম, মানে কি লড়াই যুদ্ধ চলেছে। তারপরে একা বাজার হাট করা, রান্না বান্না করা, মেয়ের পড়াশুনো, সব দিকে, মেয়ের খেলাধুলো, তখন টেবিল টেনিস খেলতো, সব লড়াইটাই তখন একা করেছে। উজ্জ্বল পক্ষে তো সম্ভব ছিল না বম্বে থেকে করা, এবার ও যতটুকুনি ওর দায়িত্ব করতো। ওর এই ছোটবেলার ওই স্কুলের থেকে সময়টা একার লড়াই, তো এখনো চলছে সেই লড়াইটা। এখন তো আরো চাপ, আরো লড়াই বাড়ছে, বেরোতে পারছি না। মানে আমি যে নিজে কিছু মানে একটা যে করবো ছোটখাটো করে, আমি কিছুদিন জুয়েলারি ব্যবসা করলাম, সেটা সত্যি কথা সবারই এতে চললো, ভালোই চললো। কিন্তু ওই উজ্জ্বল আসার পর ও দেখলো, কিন্তু করে উঠতে পারলাম না, মেয়ের পড়াশোনার চাপ এত বেড়ে যাচ্ছে, রান্না বান্না আমাকে করতে হচ্ছে, তো আমি পেরে উঠছি না। কিন্তু আমি করবো খুব শিগগিরই, নিজের একটা ছোট মানে ফুড ডেলিভারির আমি কাজ শুরু করেছে একটা, আর ও ভীষণ ভালো রান্না করে। মানে এতক্ষণ ধরে এই কথাটা বলিনি যে ওর সাথে আমার রান্না এবং খাওয়ার প্রচুর মেমোরিজ, মানে আমি ওর হাতে সব রান্না খেতেই ভালোবাসি, বাট আমি মনে হয়, আমি তোর কি মনে হয় তোর হাতে কি খেতে সব থেকে ভালোবাসি? ও আমার হাতে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। চিকেন পকোড়া ভীষণ ভালো, মানে এত ভালো চিকেন পকোড়া বানায় না, আমি কোথাও খাইনি। এবার মানে এতক্ষণ এতগুলো কথা ছিল, মানে আমি যদি উজ্জ্বলের কথা বলি, মানে উজ্জ্বলের সাথে তোর পরিচয় কোথায়, এবং এখন উজ্জ্বলের সাথে তোর ইকুয়েশনটা কি জায়গায় দাঁড়িয়ে? দেখ উজ্জ্বলের সাথে আমার পরিচয়টা মানে ট্যুরে গিয়ে ভুটানে, তো সেখানে থেকে আলাপ, বন্ধুত্ব। তো তখন আমার জানিস একটা সময় ছিল যেখানে আমার একটা বন্ধু ছিল, তো তার সাথে আমি কমিটেড ছিলাম, কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে সবকিছু বেরিয়ে এসে টক্সিক জায়গায় সেটা ছেড়ে দিলাম। এখন টক্সিক কথাটা আমরা ইউজ করি, কিন্তু হ্যাঁ একদমই টক্সিক ছিল, ওই জায়গাটা মোটেও ভালো ছিল না। সেই জায়গা থেকে আজকে উজ্জ্বলের সাথে রিলেশন তৈরি হওয়ার জন্য ওর প্রচুর দাম, তোর প্রচুর, মানে ছেড়ে দেখ তুই ওই সময় তুই যেভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছিস আমাকে, উজ্জ্বল তো দিয়েছি, তো মানে আমি তখন মানুষকে ট্রাস্ট করতে পারি, সেই সময়টা তুই আমাকে অনেক হেল্প করেছিস। শুধু ওই সময় বলে না, আমি বলছি ওর সাথে আমার সম্পর্কটা এরকম, মানে যখন ওর লাইফে একটা খারাপ সময় চলছিল, তখন অনেক সময় ও আমার কাছেই থাকতো, এবং আমারও লাইফে যে সময় খারাপ টাইম গুলো গেছে আমি ওর বাড়িতেই থাকতাম। মানে এরকম হচ্ছে সপ্তাহখানেক ও আমার বাড়ি, সপ্তাহখানেক আমি ওর বাড়ি, মানে আমাদের বাবা মারাও ভীষণ মানে সেফ ফিল করতো যে মেয়ে একদম সেফ জায়গায় আছে, মানে আমাদের বন্ডিংটা সেই জায়গাতেই ছিল বলা ভুল আছে। এখন তো জীবন অনেক অন্যরকম হয়ে গেছে, সেটা হবেই, বাট তাও আমাদের সেই জায়গাটাই আমরা যখন যেদিনকে মিট করি বল, সেই জায়গাটা আমরা এখনো সেই জায়গাটা এনজয় করি। আমরা উই মেক শিওর যে আমরা 3 বন্ধু আছি, আমরা মাসে একটা দিন দেখা করি। ও আমার সংসার, আমার কাজের জায়গা সবকিছু ছেড়ে, ও সংসার ছেড়ে, এবং আমার আরেকটি যে বন্ধু সে খুবই ওয়ার্কাহলিক, সে তার কাজের জায়গা ছেড়ে, আমরা 3জন সময় বার করে বসে পড়ি।
এবং আমাদের ওটা অক্সিজেন, ওটা আমাদের লাগে। একদম একদম। আমার মনে হয় যারা আমাদেরকে দেখছে, আপনাদের লাইফে যদি এরকম কোনো বন্ধু থাকে, চেষ্টা করবেন মাসে একটা দিন সেই বন্ধুকে সময় দেওয়ার। একদম না, আপনি খুব বাকি দরকার। মানে মাসে শুধু বন্ধুকে না, নিজেকেও দেওয়া যায়, নিজেকেও দিতে হবে, কারণ হুম, নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে, এটা পরিষ্কার কথা। এবার উজ্জ্বলের কথা একটু বল। দেখ উজ্জ্বল, হ্যাঁ পজ নিল, কি বলবো ভাবছে। দেখ, বলার তো কিছু নেই, মানে হাজবেন্ড অসম্ভব ভালোবাসে আমাকে, সেটা নিয়ে সেটা তো আমরা সবাই মানে জানি। টাচুড টাচুড কোথায় উড়ে, টাচুড অসম্ভব ভালোবাসে, একটু পজেসিভ, আর নিজে ও যে ভীষণ সিরিয়াস ছেলে, যে জায়গাটা করে খুব সিরিয়াসলি করে, আর কি বলবো, ভালোবাসে, খুব ভালোবাসে। তুই কতটা ভালোবাসিস? আমিও বাসি। এটাও আর কি, আর প্রচন্ড যেটা সবথেকে হচ্ছে, আমি আজকে এত রান্না যে শিখেছি সেটা কিন্তু উজ্জ্বলের জন্য, কারণ আগে দরকার পড়তো না এত রান্না, মানে একটা দুটো রেসিপি আমরা শিখেছি করেছি। আমার বর এত ফুডি মানে ওর প্রত্যেকদিন ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তার জন্য আমি বিভিন্ন রকম রান্না শিখেছি, তো এখনো শিখে যাচ্ছি। দেখ, শেখার কোনো শেষ নেই, শিখে যাচ্ছে। আর আমাদের এখন ইউটিউব বাবা আছে, সে আমাদের প্রচুর জিনিস শেখাচ্ছে, শিখে যাচ্ছি, আর ওর জন্যই আরো শেখা। তোরা যে এত ঝগড়া করিস, আরেকটা কথা বলতে হবে, ও কিন্তু ভীষণ ভালো রান্না করে। হ্যাঁ, এইটা ঘটনা, ও কিন্তু সত্যি খুব ভালো রান্না করে। মানে আমি তোকে যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে, তোরা যে এত ঝগড়া করিস, হ্যাঁ, এই ঝগড়ার মেইন টপিক কি? কিছু নেই, বেসলেস ঝগড়া হয়ে গেল, একটা কিছু হলো, দেখ সব থেকে বড় কি, ও যেটা বলে আমি সেটা মানবো না, আমি যেটা বলি ও মানবে না, মাঝে মাঝে ওই হেরে যায়, ঠিক আছে, আমি জিতে যাই, ঠিক আছে, এটাই ঠিক আছে। ওদেরকে আমি কিরকম ঝগড়া করতে দেখেছি আমি বলছি। তখন তো বিয়ে হয়নি, আমরা তিনজনে খেতে গেছি, প্রচুর খেয়েছি, খেয়ে বাড়িও চলে এসেছি, তারপর ঝগড়া। কেন ঝগড়া আমি তো বুঝতেই পারছি না। ফোন সুইচ অফ, কান্নাকাটি, ঝগড়া। সে উজ্জ্বল মাঝরাতে গাড়ি নিয়ে ঘুরছে, ও আমাকে বলছে তুই উজ্জ্বলকে বাড়ি যেতে বল। সে মানে কি ড্রামা, মানে আমি প্রথমেই বললাম না আমরা প্রচন্ড ড্রামা করতে ভালোবাসি, আমাদের লাইফটা পুরোটাই ড্রামা। এরকম মানে বেসলেস, ওর যেটা বলো সেটা ঘটনা। এখনো তাই, এখনো যে ঝগড়া হয় যে হঠাৎ করে দমদম আকার লেগে গেল, মানে কারণ আবার ঠিকও হয়ে যায়। লাইফ হ্যাজ টু মুভ অন, চলতে তো হবে, এর সাথেই থাকবো, সেকেন্ড অপশন আর ভাবা যায় না, ভাবতেও পারি না। না না, তোদেরকে আর কে সহ্য করবে বল, তোদেরকে না, আমাদেরকে কে সহ্য করবে? আর সহ্য করা হবে আর নেই, আমরা বয়সে বুড়ি হয়ে গেছে, কতগুলো পাকা চুল মাথায়, কে সহ্য করবে আছে। হ্যাঁ, আচ্ছা, উজ্জ্বলের কথা তো হলো, এবার একটা জিনিস যেটা আমার খুব জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে মেয়ে আছে তোদের, মেয়েকে নিয়ে তোদের দুজনের স্বপ্ন কি? দেখ, আমাদের স্বপ্ন তো আছে, ওর বাবার যেটা স্বপ্ন, যেটা আমি বুঝি, ভীষণ, ওর বাবা ভীষণ ভালো মানে ক্রিকেট খেলতো, তো সেখানে সেই হয়ে ওঠেনি ক্রিকেট খেলাটা, একটা সময় ওরা করতে পারেনি, সিএবি তে চান্সও পেয়েছিল, সেটা ওর একটা খুব মানে মনের ক্ষোভ বা কষ্ট, তো ও চায় ওর মেয়েও ভালো প্লেয়ার হোক। তো আমার মেয়ের মধ্যে যেটা আমি ফিল করেছি বা ও ফিল করেছে, ওর খেলাধুলোটা হবে, পড়াশোনা কতটা হবে আমি জানি না, কিন্তু খেলাধুলোটা হওয়ার চান্স আছে, বিকজ ও খুব ভালো সুইমিং ভালোবাসে, আর ব্যাডমিন্টনটাও খুব ভালো খেলেও। আচ্ছা, এছাড়া বলে ভালো খেলে, এবং মানে ওর বাবার ইচ্ছে যে ও যাতে ব্যাডমিন্টন প্লেয়ার হয়, সেটা ওর বাবার ইচ্ছে। এখন ও যেটা চাইবে, ও ভালোবাসে খেলতে, এবার দেখা যাক, প্রেশার আমরা কোনো কিছুতেই দেবো না, কারণ প্রেশার দিয়ে কিছু হয় না। এত কিছুর দেখো, এখন যেহেতু মানে আমরা যে পরিবেশে বড় হয়েছি, এখনকার পরিবেশ তো অনেকটা বদলে গেছে, তো এখন মেয়েকে মানুষ করছিস, মানে কোথাও একটা কি সবসময় ভয় কাজ করে যে এত কিছু চোখের সামনে দেখছে, মেয়েকে কিভাবে মানে মেয়েকে সঠিক পথে নিয়ে যেতে পারবো কিনা। এটা তো অবশ্যই, দেখ, এটা বাবা মা, যে যারা বাবা মা হয় তাদের হবেই এই ফিলিংস, আর মেয়ে বিশেষ করে, সমাজ তো আমাদের জানিস নেগেটিভে ভরা, সেখান থেকে ও কতটা সেটাকে নিয়ে লড়াই করে এগোতে পারবে সেটা করতে হবে। আমরা তো থাকবোই, সেফ তো করবোই, পাশে যতটুকু না ওদের। মেয়েকে তাও তুই মানে ধর মানে বিং পেরেন্টস, মানে তোরা পেরেন্টস হিসেবে মেয়েকে কোন ভ্যালু গুলো দেওয়ার চেষ্টা করিস, সেগুলো চাস যে ও ক্যারি ফরওয়ার্ড করুক? দেখ, একটা ভালো মানুষ হওয়া, টু বি আ ভেরি গুড হিউম্যান বিং, এটা খুব দরকার, ঠিক আছে? মানুষের প্রতি সিম্প্যাথেটিক হোক, না যে কাউকে কারোর কিছু বলে আমার সিম্প্যাথিটা আমার থাকে, যাবে কারোর সাথে রুড বিহেভিয়ার না করুক,
কম্পিটিশন করুক, কিন্তু কম্পিটিশনটা যেন এরকম না হয় যে কারোর ক্ষতি হয়। এই জিনিসগুলোকে, ভ্যালুস গুলোকে রাখতে হবে। বড়দেরকে রেসপেক্ট করা তো সবার করা উচিত, সেইগুলোই। আর এমনি তোর মেয়েকে আমি ওকে বলি না ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি বলি না, বাট তোমাকে যতটা তোমার লাইফে এগোনো দরকার সেটা তুমি নিজে ভালো বুঝে করো। এবার আর আচ্ছা, মেয়েরা তো এমনি একটু মানে বাপ সোহাগী বেশি হয়, তুইও তাই আমিও তাই, আমরা একটু বাবা প্রেমটা আমাদের একটু বেশি। তোর মেয়ের ক্ষেত্রে কি? মেয়ে বাবাকে তো অবশ্যই, মানে বাবার সাথে এই যে ধর বেরোলো, আমি ধর গেলাম না, যে আমি মানে ওরা বেরোয় যখন, আমি সবসময় তো বেরোই না, আমার বাড়িতে কাজকর্ম থাকে, বেরোলে ওমা দেখি ধর ক্লাস শেষ হয়ে গেছে 5টায়, মা দেখি 6:30 7টা বাজে আসছে না, আমি তো কি ভাবি কি হলো, তারপরে ভাই ওরা ঘুরে খেয়ে, আর হয়তো খাবারটা আমার জন্যও আনছে, কিন্তু ওরা একটুখানি চারিদিকে ঘুরে এলো, ফটোগ্রাফার, আমার মেয়ের খুব ফটোগ্রাফিক সেন্সটা খুব ভালো, বাবা ওকে ফোনটা দিয়ে দেয়, বেশ ভালো ভালো ছবি তোলে, তো ওইসব করে ওরা বাড়ি ফেরে। মানে তুই ও ধর যে টাইমটা তোর, মানে এই যে তুই যখন এটা বললি যে ওরা ধর একটু দেরি করে বাড়ি ফিরছে, তুই বাড়িতে একা আছিস, তো তোর মনে হয় না এই মি টাইমটা খুব দরকার? ভীষণ দরকার, মানে আমি বিশ্বাস করা মনে বাবা চাও তোমরা আসো এবার, নমস্কার আসো। এমনি তোর ধর মানে সারাদিনে যদি একটা ছুটির দিনের কথা আমি ভাবি, ছুটির দিনে তো তুই সবসময় মানে নিজের একটা একার টাইম তো পাস না। না ছুটির দিনে পাই না, ছুটির দিনে পাই, ছুটির দিনে পাই, কিন্তু উইকডেজ গুলোতে কি হয়, আমি বেরোই রোজ, ওদের সাথেই বেরোই, কিন্তু যেই দিন ধর আমার, যেদিনকে ধর বেরোনো, আমার অনেক বাড়িতে কাজ আছে, বেরোলাম না, সেই সময়টা আমার মনে হয় কি যে আমি মানে পুরো নিজের মতো থাকি, আমি যাই করি, আমি ড্রয়িং, আমি আঁকি, আমার আঁকার দরকার আমি আঁকি, আমি আমার ঘরের কাজ করি, ঘর গোছাই, তারপরে আমার কিছু আমি মাঝে মাঝে একটুখানি লিখি, সেগুলো করি, সেগুলো আমার মানে আলাদা, বই পড়ি কোনো সময়, এইসবই চলে করি, টিভি দেখি, একটা সিনেমা করি। তুই কিন্তু আরেকটা কথা বলি, ওর কাছে কিন্তু অনেক ছোট 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 পোষ্য আছে। হ্যাঁ বাবা, ওরা দায়িত্ব এনেছে আবার। আচ্ছা, এই যে তোরা ধর একসাথে, এখন তো যদি ভাবি তোরা বাড়িতে যতগুলো মানুষ আছিস, হ্যাঁ মানে আগে তুই, তারপর তোর বর, তারপর তোর মেয়ে, তোর শাশুড়ি আছে, তার সাথে এতগুলো পোষ্য, সবার দায়িত্ব একসাথে মানে পালন করতে পারিস, মানে ব্যালেন্স করিস কি করে? করতে তো হয়, করছি তো, রেগুলারই করছি। ব্যালেন্স করিস কি করে? হয়ে যায় জানিস তো, একটা সময় মানে মনে হতো যে বাবা এতগুলো, মানে দেখ আমরা নিজেরা ঠিক নিয়ে খেতে পারবো, ওদেরকে তো আমাকে দিতেই হবে বল, আমি মাছগুলো রয়েছে, মাছগুলোর খাবার আমাকে দিতে, মানে আমাদের একটা, আমার ফ্লাওয়ার হর্ন আছে, সে না দূর থেকে, আমি যখন খাবার দিতে যাই না, ও দূর থেকে এরকম লাফালাফি করতে থাকে, বুঝতে পারে ওরা তো খুব সেন্সিবল মাছ, বুঝতে পারে যে আমি খাবার দিতে আসছি। ফাইটার গুলোও তারাও খুব এনজয় করে আমি খাবার দিতে গেলে, আর ডগ গুলো তো ছেড়েই দেয়, ওদের খিদে পেলে তো ওরা লাফালাফি করে, ওটা আমাকে করতেই হয়, বড়রা যেরকম আমরা নিজেরা মানুষ নিজেরা নিয়ে খেতে পারবো, ওদের দায়িত্বটা আমাকে নিতেই হয়। এই যে খাবার ব্যাপারটা তুই বললি, মানে এটা তো খুব একটা ধর মানে মাছকে খাবার দেওয়ার কথা বললি, কিন্তু তোর ধর তোর সংসার আছে, সবকিছু আছে, কোনো দিন তো তুইও অসুস্থ হোস, তখন তোর মুখে আমার মেয়ে দেয় মেয়ে, ওর বাবাও মাঝে মাঝে মাছদের দেয়, ডগদের খাবারটা ওরা আমাকে দিতে হয়। ভীষণ ভালোবাসে না? ভীষণ ভালোবাসে, মানে মেয়েকে আমি দেখেছি ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তোদের এখন বাড়িতে তাহলে পোষ্য কি আছে? দুটো, একটা পমেরিয়ান, কালচার পমেরিয়ান আছে, আর একটাকে তো স্ট্রিট নিয়ে এসছে, ইন্ডি, তো ওর দুটো আছে, আর মাছ 4টে ফাইটার আছে, মানে বেটা ফিশ যেটাকে বলে, আর হচ্ছে একটা ফ্লাওয়ার হর্ন আছে। ওদের পাখি ছিল না? পাখি এখন আর মরে গেল, আর রাখি, মানে এত কিছু সামলানো মুখের কথা না। আমার রাত্রিবেলা ওদেরকে খাবার দিয়ে কমপ্লিট করে, তারপর আমার মা দক্ষিণাকালী আছে, তার সেবা করতে হয়, সেবা করে, মানে মা খুব জাগ্রত, মা খুব স্পিরিচুয়াল, কিন্তু স্পিরিচুয়াল, মানে জানি না সে স্পিরিচুয়াল কি না। স্পিরিচুয়ালিটি তোর কাছে কি, যদি তুই মানে বলতে, আমরা স্পিরিচুয়ালিটি আমরা বিভিন্ন রকম ভাবে দেখি, সবটাই মনের ব্যাপার জানিস তো, মানে তুমি বিশ্বাস করলে আছে, তুমি বিশ্বাস না করলে মানি। আমার কাছে এই মা আসার একটা অন্যরকম গল্প আছে, মানে একটা অদ্ভুত গল্প, মানে সেটা তুই শেয়ার করতে পারিস। সে মানে আমরা গেছিলাম গোপাল, আমার ছোট গোপাল আছে, গোপালের জামা কিনতে, বুঝেছিস তো, আর চুল কিনতে মাথায়, তো কিনতে গিয়ে হঠাৎ করে দেখছি, হয় না চামড়া দোকানে গিয়ে তাকাই চারিদিকে, তো দেখছি কি পিছন দিকে দুটো চোখ, মানে মনে হচ্ছে তাকিয়ে আছে আমাদের দিকে, এটা দেখ, এটা বিশ্বাসের ওপর, এটা যে মানবে সে মানবে। তো দেখছি দুটো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে বারবার করে, মানে উজ্জ্বলও ব্যাপারটা ফিল করেছে, কিন্তু ও আমাকে বলেনি, আমি ওকে বলি, কারণ তখন
দেখ মাকে আনা মানে ওটা আলাদা প্রস্তুতি, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তো দেখছি, তো আমি একটু ভালো করে তাকিয়ে, পিছন দিকে ছিল তো বুঝতে পারিনি, তো ওনাকে বললাম উনি আচ্ছা দেখতে একটু, ওনাকে একটু দেখে বার করুন। তারপর দেখছি মা দক্ষিণাকালী। তো উজ্জ্বল বললো কি নেবে? যে দেখো বাবা, নেওয়া তো ওইভাবে যাওয়া সম্ভব নয়, কি করবে দেখো, আমি এই মানে ভেতরে একটা ভয় কাজ করলো। কিন্তু বিশ্বাস করবি না যে মানে বারবার করেই খালি মানে ওনার চোখটা আমি কিছুতে এড়াতে পারছিলাম না, মানে এমন ভাবে তাকিয়ে আছে, মানে জানি না মানে কি ইয়ে করেছে। তো তোর মানে ঘরেই আসার ছিল হয়তো। তো উনি বারবার করে, উজ্জ্বল বলল কি করবে বলো। তখন উজ্জ্বলের অ্যাকাউন্টে মানে প্রবলেম করছিল, অ্যাকাউন্টের থেকে টাকাগুলো সব সরিয়ে নিয়েছিল, ডিস্টার্ব করছিল অ্যাকাউন্টটা। তো আমার কাছেও সত্যি কথা বলতে তখন সেই সময় টাকাটা ছিল না, ওটার যে মূল্যটা ছিল না। আমরা বেরিয়ে আসছিলাম, কিন্তু মন তো বারবার করে মায়ের দিকে চাইছে যে মাকে আনি। তো এবার কিছুতেই পাচ্ছিলাম না এড়াতে, বুঝলি। তখন কি মনে হলো, আমরা স্কুটিতে উঠেও গেছিলাম যে চলে যাব, কি মনে হলো অ্যাকাউন্টটা একবার দেখি। অ্যাকাউন্টটা দেখছি আমার সাথে আমার বাবার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে ওই বাবা যখনই বাবার ইয়ে হয়, বাবা টাকা একটু ফেলে দেয়। তো আমি সেই অ্যাকাউন্টটা হাত দিই না চট করে, কোনো প্রয়োজন লাগে না, রেখে দিই। দেখে দেখছি যে টাকা রয়েছে, মূল্য রয়েছে, পেমেন্ট করে দিলাম, মা চলে এলো। আচ্ছা, এই যে দক্ষিণাকালীকে আনা, তার তো পুজোর রিচুয়ালস গুলো আমি সঙ্গে সঙ্গে ওইখানে যে ভদ্রলোক ছিলেন যে দোকানের, মানে উনিও খুব স্পিরিচুয়াল, উনি বললেন যে আমি দেখুন মাকে নিয়ে যাব, মায়ের তো পুজো আর্চাকে মানে নিয়মিত পুজো আর্চা ওইভাবে করতে হবে, কি করতে হবে। তো দক্ষিণাকালী হচ্ছে মায়ের শান্ত মূর্তি, আপনি রেগুলার নিত্য পুজো করবেন, মানে আপনি যেভাবে গোপাল সেবা করেন, বাড়িতে ভগবানকে সেবা করেন, নিত্য পুজো করবেন। আমি নিত্য পুজো করি মাকে, এবং মা আসার পরে মানে অনেক কিছু আমার জীবনে বদলেছে, অনেক কিছু বদলেছে, সেটা মানে বলবো না, অনেক কিছু বদলে গেছে। সেগুলো খুব মনের বিশ্বাস, সেগুলো সবাইকে মানে ঢাকঢোল পিটিয়ে বলার কিছু নেই। এগুলো মা নিজের সিংহাসনটা পর্যন্ত তৈরি করে, ওনার যেরকম ওনার স্ট্রাকচার, তো ওই সিংহাসন তুই এমনি কিনতে পাবি না, কারণ চওড়া অনেকটা, তোর চওড়া লাগে। এখন বেশি সিংহাসন দেখবি লম্বা হয়, সেটাকে আমরা বানিয়েও ফেললাম, সেটাকে মানে সেইভাবে উনি সমস্ত নিজের জায়গাটা তৈরি করে অদ্ভুত ভাবে, মানে অদ্ভুত ভাবে। তার আসার পর থেকে আমার লাইফস্টাইলই পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু আমার জীবনে পরিবর্তন। এটা আমার কাছে, আমি মানে ব্লেসড। মানে এগুলো তো দেখ, প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাসের জায়গা। এরকম আমাদের জীবনে অনেক রকম ঘটনা ঘটে, যেটা আমরা পরে হয়তো দুয়ে দুয়ে চার করতে পারি, কিন্তু সেটা কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, তার কোনো কথাটা আছে তো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, কিছু জিনিস নিজের বিশ্বাসের কাছে রেখে দেওয়াই ভালো। আচ্ছা, অনেক রকম আড্ডা মেরেছি আমরা, ক্যামেরাটা বন্ধ করে প্রচুর আড্ডা মেরেছি, সেগুলো তো আর বলা যাবে না। যাই হোক, এবার একটু খাওয়া দাওয়াতে আসি, কারণ আমাদের দেখে সবাই এমনি বুঝতে পারছে আমরা প্রচুর খাতে পিতে আমরা কি প্রচুর খাই না, আমাদের খাওয়ার পরিমাণ যথেষ্ট কম, কিন্তু আমরা ফুডি, মানে আমরা ভালো মন্দ দেখলে একটু খেতে ইচ্ছা করে। এবার তুই, আমি তো জানি আনসারটা, ও কি খেতে ভালোবাসে, ও একটু বলুক, ও সবথেকে কি খেতে ভালোবাসে। চাইনিজ খেতে খুব ভালোবাসে, চাইনিজ খেতে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে যে নানা ধরনের রান্না করিস, তো কি ধরনের রান্না বাড়িতে বেশি করিস? মানে এখন মানে কি বলতো, এখন আমি বাড়িতে অনেক কিছু বানাই, মানে বাইরের খাবারও মানে উজ্জ্বল বলে, মানে অন্যের বলাটাই ভালো, যে তুমি বাড়ির মতো মানে বাইরের খাবারের মতোই করছো চাইনিজটা। আমি চাইনিজটা পুরো বাড়িতে বানাই। ও চাইনিজটা খুব ভালো করে, এটা ঘটনা। আমি ওনাতে চাইনিজ খেয়েছি, চাইনিজটা সবাই যে খুব ভালো বানাতে পারে সেটা না, সবাই ভাবে। মানে এর জন্য আমার মানে উজ্জ্বল আমাকে চাইনিজের ওকও এনে দিয়েছে, জিনিসও এনে দিয়েছে। ভালো বানায়, ওকে রান্নাটা খুব ভালো করে। কিন্তু তুই তো খুব রান্না ভালো করিস, তুই নিজে রান্না করে খাস, কিন্তু নিজেকে বাদ দিলে তুই কার হাতে রান্না খেতে ভালোবাসিস? উজ্জ্বল খুব ভালো রান্না করে, খুব ভালো। আগের দিন বানিয়েছিল একটা ডিশ, ড্রাই চিলি চিকেন, দুর্ধর্ষ বানিয়েছিল। তো আমার বাবার হাতের রান্না খুব ভালো। কাকু খুব ভালো কাস্টার্ড বানায়। আমার বাবা মিষ্টির মানে মোটামুটি সব। আমি যতবার কলেজে পড়াকালীন ওর বাড়িতে যেতাম, আমার এখনো মনে আছে, সেই নিচে আমরা সবাই একসাথে খেতে বসতাম, কাকু প্রচুর ফল কেটে কেটে কাস্টার্ড বানাতো, ওটা আমার খুব মনে পড়ে। আর বাবা কদিন আগে তোর আমরা গেছিলাম জন্মদিনে, তো বাবা রসমালাই আর পটল মিষ্টি করেছিল। আচ্ছা, পটল মিষ্টিটা একদম দোকানের মতো করেছিল, দুর্ধর্ষ করেছিল। সত্যি ভালো রান্না করে। মায়ের হাতের যেরকম আমি খুব ভালোবাসি, মানে মোচা, থোর, কচুরলতি,
এইসব খুব ভালোবাসি। তো মা এগুলো খুব ভালো বানায়। কাকিমাও ভালো রান্না, কাকিমার হাতে রান্না এত খেয়েছি। কাকিমা ঝাল ঘরোয়া রান্না ভীষণ সব ভালো করে। আর এমনি তোর মেয়ে তোর হাতের কি খেতে বেশি ভালোবাসে? সবই খায় ও, মানে তা আমি ও কি সবথেকে ও বায়না কোনটা করে? বায়না করে ও, কালকে যেরকম বায়না করেছিল বাসন্তী পোলাও করো, খায় হয়তো এইটুকুনি, কিন্তু বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসে। তারপর তোর এই মাটন খেতে খুব ভালোবাসে, এইসবই খায়। চিলি চিকেন করলাম, ড্রাই ড্রাই করি, সব খায়। আচ্ছা, এগুলো তো তোর ফ্যান্সি খাবার, চিলি চিকেন পোলাও এগুলো হলো, কিন্তু তোর ধর খুব টায়ার্ড, যেদিকে তুই বেশি কিছু রান্না করতে মানে ইচ্ছে করছে না, সেদিন কি কি রান্না করে কাজ চালাস? কারণ তুই তো রান্নাটা তুই করিস। দেখ, আমার একটা খুব, মানে যেটা উজ্জ্বল বলে, আমার খুব ভালো জিনিস আছে। ধর কিছু লেফট ওভার থাকলো, সেটা দিয়ে চট করে কিছু করে দেওয়া। সেটাকে ধর মাছের সর্ষের জাল করেছি, সর্ষের জালটা তো ওঠে না, সব কিছুটা থেকে গেল, সেটা পরের দিন আমি মাছ দিয়ে চালিয়ে দেবো। এটা আমার ট্রিক্স। তো আছে এরকম অনেক কিছু করি। ডাল দিয়ে করলাম বাড়িতে, আমি যেরকম ডাল পোস্ত এগুলো খুব করি। ওরা সবাই আমার বাড়িতে সবাই পোস্ত খেতে ভালোবাসে। আমি মানে আমার মা পোস্তর বড়া, তুই তো খেয়েছিস, সেটা অন্যরকম করে করে, মানে আস্ত পোস্ত দেয়। আর তোদের বাড়িতে আমি খেয়ে গেছিলাম যেটা করতো বাটা দিয়ে, আমি কিন্তু সেটাই এখন করি, এবং সেটা কিন্তু ওরা খুব ভালো খায়। হ্যাঁ, ওই মানে পোস্তর বড়াটা যেমন আমি দেখেছি আমাদের বাড়িতে যেভাবে হয়, যেটা আমার ঠাকুমার থেকেই শেখা। আমার ইনফ্যাক্ট ঠাকুমা বলে আমার দিদাও অপূর্ব পোস্ত রান্না করতো। মানে মেইনলি আমার রান্নাটা আমার দিদার থেকেই পাওয়া বা শেখা। ওই দিদাকেও দেখতাম শিলে পোস্তটা একদম থকথকে করে বেটে নিয়ে তার মধ্যে একটু ছোট ছোট করে কাটা পেঁয়াজ টেয়াজ, একটু লঙ্কা দিয়ে একটু চিনি দিত। আমিও দিই, গোটা চিনি দিত। ওই চিনিটা যখন পোস্তর সাথে ভাজা হতো খুব ভালো খেতে লাগে। হ্যাঁ, এই ছোট ছোট রান্নাগুলো তো বাড়ির রান্নাগুলো মানে আমি খুব ভালো শিখেছি, সবই শিখেছি, সবই কিছুই জানতাম না। তারপরে আমি যেটা করি বাড়িতে, সেটা করি মোচা। উজ্জ্বল খুব একদম মোচা টোচা খেত না, এখন খুব ভালো খায়। শুক্তো করি, শুক্তোটা খুব ভালো খায়। আমি ওই শুক্তোতে তোর আমি রাঁধুনি বলছি তোকে, পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে, ওটা একটুখানি লাস্টে নামানোর আগে ঘি দিয়ে পাঁচ ফোড়নটা দিয়ে করে, ওটা একটা অদ্ভুত স্মেল, খুব ভালো খেতে হয়। হ্যাঁ, শুক্তো রান্না করাটা কিন্তু কঠিন, সবাই খুব ভালো পারে সেটা কিন্তু নয়। ইনফ্যাক্ট আমার মনে হয় যে নন ভেজ রান্নার থেকে ভেজ রান্না অনেক কঠিন। দেখ, নন ভেজের ইটসেলফ একটা টেস্ট। তুই প্রন কর, প্রনের একটা টেস্ট আছে, চিকেনের একটা টেস্ট আছে, মাটন, কিন্তু তুই আছে সবজি দিয়ে, তুই যে সবজিগুলোকে টেস্টি বানানোর জন্য তোকে তো সেই মশলাপাতি ঠিক করে দিতে হবে। এগুলো আচ্ছা, মানে ধর এত খাবার নিয়ে আলোচনা হচ্ছে, একটা জিনিস যেটা জানতে ইচ্ছা করছে, যেটা যে মানে এত রকম খাবার তো আমরা খাই, বাইরে বেরোচ্ছি বাড়িতে, মানে একটা খুব ওভারহাইপ কোনো খাবারের নাম মাথায়, সেটা তো মনে হয় এটা ভীষণ ওভারহাইপ, লোকে ভীষণ এরকম বেশি বেশি খায়, মানে কোনো তোর কাছে মিনিংলেস ওই খাবারটা, এরকম কিছু আছে? সুশি। ও মুখটা যা পড়েছে, কি বাজে খেতে, ওটা লোকেরা নাকি গপ গপ করে খাচ্ছে, বল কি বাজে খেতে। আর একটা আন্ডাররেটেড বল, যেটা মানে তোর কাছে ভীষণ ফেভারিট কিন্তু লোকে অতটা পাত্তা দিচ্ছে না খাবারটাকে। এরকম কিছু নেই, আছে ভাব, এটা পাত্তা দিচ্ছে না। মনে পড়ছে না। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আর এমনি মানে খেতে যাস কোথাও বাইরে, নাকি এখন বাড়িতে প্রচুর রান্না করছি? আমরা খেতে যেতাম, প্রচুর খেতে যেতাম। আমাদের ফেভারিট জয়েন্ট কোনটা? গ্রাফ ক্লাব। আমরা যেতাম, এখনো যাই। তোর আর আমার ফেভারিট ছিল কি বল? চিকেন ড্রামস্টিক, ওটার আর গার্লিক চিকেন। তো ওগুলো আমাদের এখন নস্টালজিয়া পুরো। আমার খুব ফেভারিট হাটারি, খুব ফেভারিট। তারপরে তন্দুর পার্কের খাবার, ইন্ডিয়ান ডিশ আমার ভীষণ পছন্দ। তন্দুর পার্কের খাবার খুব ভালো। এখন তো মানে একদম আমার বাড়ির পাশে, মানে কিছু হলেই তন্দুর। একদম খুব মানে প্রত্যেকটা জিনিসের একটা অদ্ভুত টেস্ট, মানে ডিফারেন্ট টেস্ট, গ্রেভি টেস্ট ডিফারেন্ট প্রত্যেকটা, এটা আমার খুব ভালো লাগে। আর এমনি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসিস? বিরিয়ানি খেতে এত কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে। বিরিয়ানি খেতে আমি ভালোবাসি খুব, মানে আহামরি আর বিশাল ভালোবাসি তা না, কিন্তু ভালোবাসি। বিরিয়ানিটা আমি একদমই পারতাম না, একদমই জিরো ছিলাম বিরিয়ানিতে। বাট উজ্জ্বল যখন বোম্বেতে ছিল, তখন আমি বিরিয়ানিটা করা প্রথম শিখলাম, মানে নিজে থেকে। তখন উজ্জ্বল ছিল না, আমি বাড়িতে একা। তো আমার কি মনে হলো, আমি নিজেই সব জিনিসপত্র কিনে ট্রাই করলাম, পারবো কি পারবো না। তো বেশ ভালো হয়েছিল। এখন তো আরো ভালো হয়, অন্যদের খেতে হবে। তাহলে মানে অনেকক্ষণ খাবার দাবার নিয়ে গল্প করছি, তাহলে এবার আমরা আস্তে আস্তে রান্নার দিকে যাবো, কারণ আমাদের আড্ডা তো একটা এপিসোডে শেষ হবে না, আমাদের এত কথা আছে। তবে রান্না করতে যাওয়ার আগে যেটা করবো, তোকে 5টা প্রশ্ন করব।
কোনো সময় দেওয়া যাবে না, যেটা সঙ্গে সঙ্গে যেটা মুখে মাথায় আসবে। আসছে ওটাই আনসার করতে হবে, তারপর আমরা শুরু যদি আছে কি রান্না করছিস, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন অ্যান্সার গুলো শুরু করি। বল। আচ্ছা, তোকে 5টা প্রশ্ন করবো যেরকমটা বললাম। প্রথম প্রশ্নটা করছি হচ্ছে, ধর তুই বাড়িতে আছিস, একদিক থেকে তোর বর চিল্লাচ্ছে তোকে ডাকছে, একদিক থেকে তোর মেয়ে চিল্লাচ্ছে তোকে ডাকছে, তুই কার কাছে আগে যাবি? মেয়ের কাছে। ও, বর এটা শুনলে না জানে। জানে না এটা। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে তুই তোর মারাও তো ক্লান্ত হয়, তুই মেয়ের কোন জিনিসে সব থেকে বেশি ক্লান্ত মেয়েকে নিয়ে? পড়াশুনো। এ বাপ রে বাপ, মানে কালকে একটা অঙ্ক নিয়ে, ও কিন্তু জানে এরকম না যে ও ব্লান্ট, তা নয়, বুদ্ধি আছে, ইচ্ছে করে বসে সময়টা নষ্ট করে একদম। আর ওই বলতে বলতে আমি টায়ার্ড হয়ে যাই, যে পরে করে নে রে, ভীষণ টায়ার্ডসাম ব্যাপার। এবার ধর তোদের যে সংসার, তোদের সংসারের মধ্যে বেশি পলিটিক্স কে করে, তুই না তোর বর? আমার বর। বুঝলাম, সো সরি। কিভাবে বললো? ওর জন্য ম্যাক্সিমাম ব্যাপারটা লাগে। আচ্ছা, তুই ধর মানে তুই যেহেতু হোম মেকার, তুই বাড়িটা সামলাচ্ছিস, দেখবি কোনো কোনো কাজ থাকে যেগুলো বাড়ির বউরাই করে, এরকম একটা আমাদের সমাজ তৈরি করে দিয়েছে। এরকম কোন একটা কাজ তোর মনে হয় যেটা শুধু বউরা, কেন বউদের ডিকশনারি থেকে কাজটা বাদ দিয়ে দেওয়া হবে, এই কাজটা বউরা করবে না সংসারে? রান্না। আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু ওই যে গতানুগতিক এভরিডে আমাকে করতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এই আই হেট দিস। বাট এইটা তোর পরে কে এই না, দায়িত্বটা কিন্তু নিতে আমার পারবে? বর আমাকে হেল্প করে হ্যাঁ, না, প্রচুর, উজ্জ্বল এটা হেল্প করে, এটা প্রচুর কোনো হেল্প স্বীকার করে, করা এটা যাবে নিয়ে না। কোনো ডাউট নেই, হ্যাঁ, হেল্প তবে করে। তুই এই পদটা থেকে পদত্যাগ দিলে তুই চাস উজ্জ্বল এই হ্যাঁ দায়িত্বটা হ্যাঁ, নিক। ভালোই করবে, ভালো করবে, ভালো। উজ্জ্বল, শুনছো তুমি? ভালোই করবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন করি, এই প্রশ্নটা আমি সবাইকেই করি, তোকেও করছি। তোর সাথে আমার এতদিনের বন্ধুত্ব রিলেশন, এটাকে তুই যদি একটা কোনো ডিশ বা খাবারের সাথে তুলনা করতে চাস, তাহলে কোন খাবার বা কোন ডিশ হবে? চিকেন পকোড়া। কেন? আমরা, তোর মনে আছে, আমরা রাত্রেবেলা হলেও পকোড়াগুলো আমরা মনে রেডি করে রাখতাম, তুই যখন আমার বাড়িতে যেতিস থাকতিস, পকোড়া ম্যারিনেট করে রাত্রেবেলা আমাদের খিদে পেয়ে যেত। আমরা যে কি করেছি। আর ওর থেকে আমি একটা জিনিস, মানে ওর কথা আরেকটা জিনিস আমার মনে পড়ে, যেটা আরেকটা ডিশ আছে, যেটা হচ্ছে ইপ্পি ফ্রাই। ইপ্পি ফ্রাই ও এত ভালো করতো, মানে ওর থেকে আমরা শেখা, মানে ছোট ছোট করে জিঞ্জার গার্লিক চপ করে করে ওর থেকে আমি শিখেছি, এবং এখনো সেটা কিন্তু আমি ওদের করে খাওয়াই, ওরকম ভালো খায়। আমার চিকেন পকোড়ার কথা মনে পড়লো, মানে এই যে এরকম হতো যে আমি ওর বাড়িতে থাকতে যাচ্ছি উইকেন্ড, তখন উইকেন্ডে ওর বাড়িতে আমরা থাকতে যাচ্ছি, ঠিক আছে? এবার কলেজ টলেজ করে এদিক ওদিক সিনেমা দেখে দক্ষিণাপনে গিয়ে ঘুরে টুরে, ওকে কিন্তু সমানে বলছি, চিকেন আছে তো বাড়িতে? হ্যাঁ রে বাবা, চিকেন আছে। ও আবার সেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতো। কাকু কাকিমা রাত্রেবেলা ঘুমিয়ে পড়ার পর সেই রাত 2-2:30টার সময় পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে চিকেন পকোড়া বানাতো। কাকিমা পরের দিন বুঝতেই পারতো। আমরা অনেক কিছু করেছি, দারুণ মজা ছিল। এবং চিকেন পকোড়া হলে আমার সবার আগে ওর কথাই মনে পড়ে। ইনফ্যাক্ট আমরা যখন একসাথে বসি, আমি যখন কোনো কিছু বানিয়ে আনি, আমি তোর জন্য কিন্তু চিকেন পকোড়া করেই ডেফিনেটলি আনার, ওটা আমি গপ খেতেই থাকি, আমি জানি ও ভালোবাসে, ব্যাপার নেই ওখানে, সত্যি খুব ভালো করে। কিন্তু তুই আজকে কি বানাবি? আমি আজকে বানাবো হচ্ছে তোর গার্লিক পেপার চিকেন, চাইনিজ একটা ডিশ, খুব সিম্পল বাট খুব টেস্টি। আচ্ছা, তাহলে আমরা আজকে বানাবো কি? গার্লিক পেপার চিকেন। তাহলে রান্নাটা তো এখানে বসে আমাদের করা যাবে না, রান্নাটা করার জন্য কাঁচা লঙ্কা রান্নাঘরে যেতে হবে। তাহলে চল কাঁচা লঙ্কা রান্নাঘরে যাই আর দেখি যে গার্লিক পেপার চিকেন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আচ্ছা, আমরা রান্নাঘরে চলে এসেছি, অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট আছে দেখতে পাচ্ছি, কি কি লাগছে একবার একটু বলে দে। আচ্ছা, এটা হচ্ছে গার্লিক পেপার চিকেন, তার জন্য চিকেন বোনলেস লাগবে, তার সাথে ম্যারিনেশনের জন্য লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, এগ হোয়াইট। আচ্ছা, এগ হোয়াইট, কুসুমটা না, কুসুমটা দিলে দেখবি একটু নরম হয়ে যায় পকোড়াটা, ক্রিস্পি ব্যাপারটা থাকে। আচ্ছা, তার পেপার, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, একটু নুন আর একটু অল্প লাইট সয়া সস দিয়ে ব্যাপারটা একটু ম্যারিনেট করে রাখ, করে ওটা ভেজে নেবো, পকোড়া হিসেবে ভেজে নেবো। তারপরে আমরা ওর মধ্যে যেমন পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা কুচি আছে দেখতে পাচ্ছি, স্প্রিং অনিয়ন আছে, মানে দুটো পার্ট আলাদা করা আছে, গ্রিন পার্টটা আর অনিয়ন পার্টটা আলাদা করা আছে। অনিয়ন হোয়াইট পার্টটা হচ্ছে আমরা দেবো হচ্ছে যখন আমরা ফ্রাই করব আদা রসুনের সাথে, আর ইয়েটা দেবো, গ্রিনটা দেবো হচ্ছে যখন লাস্টে মানে গার্নিশের জন্য। আর এইটা কি আছে? এটা হচ্ছে মিক্সচার আছে হোয়াইট পেপার
আচ্ছা আজিনামোটো এমএসজি যেটা, ওটা একটা মিথ যে ওটাতে ক্যান্সার হয়, সব কিচ্ছু হয় না। আর হচ্ছে অ্যারোমেটিক পাউডার। আচ্ছা অ্যারোমেটিক পাউডারটা কোথায় পাওয়া যায়? অ্যারোমেটিক পাউডারটা অনলাইনে পেয়ে যাবেন। আচ্ছা মানে এটা কি মানে কিভাবে সার্চ করবে? অ্যারোমেটিক পাউডার দিয়ে দিবি। আচ্ছা অ্যারোমেটিক পাউডার, ওকে চিকেন অ্যারোমেটিক পাউডারও আছে, আচ্ছা ভেজ অ্যারোমেটিক পাউডারও তো আছে। কোনটা কেনা বেটার, চিকেন? চিকেন দেখ, চিকেনে হলে কি একটা ফ্লেভারটা আলাদা হবে, আর ভেজ হলে অনেক কিছুতে দেওয়া যায়। ওকে তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট ম্যারিনেট করব। করব। আচ্ছা তাহলে ম্যারিনেট করার জন্য চিকেনে ফার্স্টে কি কি দিবি তুই? তোর ফার্স্টে দেবো হচ্ছে নুন। আচ্ছা একটু নুন দেবো, হুম একটু এই পাউডারটা একটু মেশাবো। হুম এগুলো মানে একটু আন্দাজে, মানে আপনারা হ্যাঁ যখন একদম, চিকেন নেবেন সবটাই একটু আন্দাজে। একদম। একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দেবো। আচ্ছা এখানে মোটামুটি আপনাদেরকে বলে রাখি 300 গ্রাম মতো বোনলেস চিকেন আছে, সেই অনুপাতেই সব ইনগ্রেডিয়েন্ট গুলো আছে। আচ্ছা একটু ডিমের হোয়াইটটা একটা দিয়ে দেবো, হুম লাইট সয়া সস দেবো। আচ্ছা কারোর কাছে যদি লাইট সয়া সস না থাকে সে কি নরমাল ডার্কটা ইউজ করতে পারে? অল্প দিতে হবে, অল্প পরিমাণে দিতে হবে। অল্প দিতে হবে। আচ্ছা। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। হুম আমি বেশি কর্নফ্লাওয়ার দিলাম না, কারণ কোটিংটা কোটিংটা একটু মোটা লাইট না রাখতে হলে। চাইছি হ্যাঁ আমরা। আচ্ছা একটু সাদা তেল দিয়ে এবার এটাকে ম্যারিনেট ম্যারিনেট করব। করবো। বলবো ও যে খুব ভালো চিকেন পকোড়া বানায় সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে, যে এত সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করছে, আমার তো মনে হচ্ছে ভেজেই খেয়ে নি, এতগুলো ইনগ্রেডিয়েন্ট তো আর দরকারই তোর নেই। তো ফেভারিট। হ্যাঁ আচ্ছা এই ম্যারিনেশনটা মোটামুটি কতক্ষণ রাখলে ভালো? দেখ যত বেশিক্ষণ রাখবি তত ব্যাপারটা টেন্ডার হবে। হুম এবার তোর যদি কম টাইম থাকে এমন কিছু আহামরি ডিফারেন্স হবে না, চিকেন তো এমনি চিকেন এমনিই হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ ওকে মোটামুটি আধ ঘন্টা রাখলেই হ্যাঁ হ্যাঁ না? একদম আচ্ছা একদম। ওকে আচ্ছা চিকেন গুলো এবার ভাজবো তাই ভাজবো, তো? তেলটা দিয়ে দিই। হুম এবার পকোড়াটা ভেজে ফেল। তেলটা তো মোটামুটি গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। হুম। এটা হচ্ছে খুব কঠিন সময়, সুন্দর সুন্দর চিকেন গুলো ভাজা হচ্ছে আর মনে হবে একটু খেয়ে নি। তোর তো ভালো লাগেই আমি জানি, তুই পাবি একটু। একটু পাবো হ্যাঁ। হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি তুলে নিচ্ছি। আচ্ছা দেখেই কিন্তু আমার ভীষণ লোভ লাগছে। তুই পাবি একটা, নে। হ্যাঁ হ্যাঁ চিকেন গুলো তো হ্যাঁ ফ্রাই হয়ে হয়ে গেছে। এবার জাস্ট আমরা এবার টস টস করব। করবো আচ্ছা জাস্ট। ওকে প্রথমে দেবো হচ্ছে তোর রসুন। রসুন এটা যেহেতু গার্লিক, হুম আমরা একটু হাই ফ্লেমে করব। চাইনিজ রান্না তো এমনি হ্যাঁ হাই হাই ফ্লেমে করব। প্রথমে গার্লিক দেবো, হুম তারপর জিঞ্জার দেবো, আচ্ছা তারপর এটা একটু চিলিটা বুঝে দেবো, ঝালটা এরকম ঝাল যে খাবে। খায়। হ্যাঁ তারপর দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ, আর তারপর পেঁয়াজ পেঁয়াজের হোয়াইটটা দেবো। আচ্ছা। ঠিক আছে, অলরেডি কিন্তু একটা বেশ চাইনিজ খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে, এটাকে দোকানে ভালো গেলে করে যেরকম এবার একটা গন্ধ আছে। এটাকে চোখে নাড়াতে হবে, চাইনিজ তো হুম। এটা ভালো করে ফ্রাই হবে। এবার পকোড়াগুলো দিয়ে দেবো। আমাকে দেখাস না, বাড়িয়ে দিই। বাইরের হাতে চিকেন পকোড়া খেতে প্রচন্ড ভালোবাসি, তো আলাদা একটা। এবার এর মধ্যে এক এক করে আমরা মশলাটা দেবো। প্রথমে লাইট সয়া সস, তারপরে এই মশলাটা যে বানিয়ে এনেছি এই মশলাটা দেবো। উড়ে যাচ্ছে।
তারপর আমরা একটুখানি ব্রাউন সুগার, একটুখানি এটা ব্যালেন্স করে টেস্টটা। ব্রাউন সুগার যদি কারো কাছে না থাকে নর্মাল সুগারও দিতে পারে। আচ্ছা, যেহেতু এটা তোর পেপার চিকেন, একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দেবো। একটু ভালো ব্ল্যাক পেপারটা বেশি করে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এমনি গোলমরিচের ঝাঁঝটা তো খুব ভালো লাগে চাইনিজে। লাস্টে আমি এই তোর স্প্রিং অনিয়নটা জাস্ট গার্নিশের জন্য দিয়ে দেব। এটা ছাড়া চাইনিজ খাবার হয় না একদম, এই ফ্লেভারটা আলাদাই ফ্লেভার। এটা অ্যাজ আ স্টার্টার খেতে ভীষণ দারুণ, এটা তো এখনই লোভ লাগছে। এটা ভীষণ মানে তাকিয়ে আছি, মানে তুই যখন যাবি কোথাও চাইনিজ খেতে এই স্টার্টারটা যদি কেউ সার্ভ করে, আমি তো ভীষণ ভালোবাসি খেতে, খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে বানানো জিনিসটার একটা আলাদাই স্বাদ হয়। একদম, মানে আমাদের হয়ে গেল তাহলে। একদম খুব ইজি এন্ড সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে জাস্ট আমরা সার্ভ করব, তাই তো? এটা আমরা প্লেটিং করে শেষ করব। আচ্ছা তাহলে আমরা এটা সার্ভ করি, কারণ আমি আর ওয়েট করতে পারছি না, আমাকে টেস্ট করতেই হবে। তাড়াতাড়ি সার্ভ করো। একদম একদম। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর পুরো মনে হচ্ছে, আর এই ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে, তুই দেখ। আর কি মনে হচ্ছে, তো পুরো মনে হচ্ছে দোকানে বসে আছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে এটা আমরা স্টার্টারে বাড়িতে যখন ইচ্ছে করে এটা করে আমরা খাই। আচ্ছা, এবার একটুখানি অল্প স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে ব্যাস রেডি টু সার্ভ। হ্যাঁ, আর কিছুতেই তো স্প্রিং অনিয়ন ছাড়া কোনো চাইনিজ রান্না হয় না। একটু অল্প করে গার্নিশ করে দিলাম। এবার খেয়ে বল তোরা কেমন হচ্ছে। ওকে, আচ্ছা আমি একটু টেস্ট করি এবার। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাকে টেস্ট করতেই হবে। খুব গরম। দারুণ। থ্যাংক ইউ। আমরা খেয়ে নিয়ে বলছি তো ব্যাপারটা যেটা কতটা ভালো হয়েছে। আপনারা যখন কোনো চাইনিজ রেস্টুরেন্টে যান, এইরকম টাইপের কোনো স্টার্টার আমরা অর্ডার করি, কিন্তু বিশ্বাস করুন এটা যে কোনো ভালো ভালো দোকানকে কিন্তু বিট করবে। এতটাই ভালো যে আমি একটু মিথ্যা কথা বলছি না, আমার ছোটবেলাকার বন্ধু বলে, কিন্তু এতটাই ভালো হয়েছে। তো মাস্টারই তো নিজে নিজেই শিখেছিস? না, নিজে নিজে পুরোটা শিখিনি, কিছুটা টেস্ট করেছি রেস্টুরেন্টে, নিজে ভেবেছি, কিছুটা ইউটিউব ফলো করেছি, সব মিশিয়ে শিখেছি। কিন্তু আমার মনে হয় তোর একটা চাইনিজ জয়েন্ট খোলা উচিত। ইচ্ছে তো আছে, লোকজন প্রচুর টাকা দিয়ে চাইনিজ খেতে যাচ্ছে। আমি তো করলাম, মেন নামে একটা করেছি, সেটা খুব ভালো মানে হয়েছে। ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তার সাথে ক্রিসপি বেবি কর্ন, ভীষণ ভালো হয়েছে। এটা খেতে মানে অপূর্ব হয়েছে। মানে এটা আপনারা টেস্ট না করলে বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে এটা ডেফিনেটলি ট্রাই করবেন, কারণ এটা বানানোতে কিন্তু বিশেষ কোনো কিছু খাটনি নেই, খুব ইজি। তোর আজকে এখানে এসে কেমন লাগলো বল? দারুণ, ফার্স্ট টাইম দারুণ। ক্যামেরার সামনে ফার্স্ট টাইম কথা বলে কেমন লাগছে বল? ঠিক আছে, আমরা তো অনেক কিছুই করি ক্যামেরার সামনে, তুমি আর ইজি। আচ্ছা, কাঁচা লঙ্কা কি ফলো করিস তুই? অবশ্যই, 100%। কাঁচা লঙ্কার কোনো ভিডিও দেখে কিছু রান্না করেছিস কখনো? তোর ওই একটা মানে দেখিয়েছিলি চিংড়ি দিয়ে একটা কিছু, আমার এক্ষুনি নাম তো ভুলে যাচ্ছি, সেটা আমি করেছিলাম একবার। আমাদের চ্যানেল থেকে অনেকেই চিংড়ি মাছের রেসিপি করে, এটা আমি তুই না মানে অনেকেই আমাকে এখানে পাশে দাঁড়িয়ে বলেছে চিংড়ি মাছের রান্না ট্রাই করেছি। তার মানে চিংড়ি মাছটা আপনারা প্রত্যেকেই ভালোবাসেন, বোঝা যাচ্ছে। তাহলে ওর সাথে আর একটা পডকাস্ট করতে হবে যেখানে ও চিংড়ি মাছ নিয়ে, একদম একদম, আমি একটা টক বক্স সিরিজ আসবে চিংড়ি মাছ উইথ পায়েল দত্ত চট্টোপাধ্যায়। তুই আজকে আসলি, প্রচুর আড্ডা মেরেছি আমরা, দারুণ একটা অপূর্ব একটা রেসিপি শিখেছি। তা কিছু তো একটা গিফট তোকে দেওয়া উচিত আমার, তাই না? আচ্ছা, প্রথমেই আছে মন্দারিকার তরফ থেকে একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। আচ্ছা, কেটলবেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ। রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। বাহ, থ্যাংক ইউ। ক্যালকাটা হর্টিকালচার এন্ড ফার্মের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। আর সানাস বেকারির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। গিফটগুলো অ্যাভেল করিস আর জানাস যে কেমন লাগলো। একদম একদম, আমার তো ভীষণ মজা করেছি। ফার্স্ট অফ অল আমরা তো করি মজা, আর এখানে এসে ওর মানে নিউ ভেঞ্চার, নিউ একটা স্টার্ট আপ, সেটা আমার ভীষণ আনন্দ হয়েছে। আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম, ও বলছিল অনেকদিন ধরে আয়, হচ্ছিল না আমার টাইমে। আমি সবসময় লেট করি, আমি করি সারা জীবনই লেট করি। বাট খুব ভালো লেগেছে আজকে এসে। আমার মেয়ের কালকে পরীক্ষা, তাও আমি আজকে এসেছি, না আসবই। খুব ভালো লেগেছে। Thank you to all our gift partners: Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romani's, Sanas Bakery, Calcutta Horticulture and Farm.
আজকে একটা দারুণ এপিসোড আমরা শুট করলাম, পায়েলের সাথে প্রচুর আড্ডা মেরেছি। আপনাদের আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন, আশা করি খুব ভালো লেগেছে। আমরা প্রচুর আড্ডা মেরেছি, একটা দারুণ সুন্দর রেসিপিও আমাদের শিখিয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আশা করি আপনাদের আজকের এই এপিসোডটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপির সাথে এবং একজন নতুন অতিথির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।